আমরা এই বিষয়ে আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন মোহাম্মদ ফারুক রহমান, চেয়ারম্যান বিএলপি বাংলাদেশ লেবার পার্টি, তার একটা বক্তব্য আমরা নেব। কারণ আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে আপনাদের সংস্কারের একটা বিশেষ ভূমিকা রয়েছে বাংলাদেশে, আপনারা সংস্কারমুখী, সংস্কারের স্বপ্ন দেখেন, তার জন্য নির্বাচনকে থামিয়ে দেওয়ার কথাও ভাবেন। তো কি হ্যাঁ, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো ফারুক সাহেব, যে এরপর কি, আর কত সংস্কার করবেন, আর কত সংস্কার বাকি আছে? মানুষ তো কিছু নিজের মত জানা, এই মানুষগুলো যারা এখন না খেতে পেয়ে রয়েছে বাংলাদেশের কি হতে চলেছে আপনিও সম্ভবত জানেন না, ইউনূস সাহেব তো জানেন নাই। কি হবে বাংলাদেশের এরপর, আর কত সংস্কার করবেন? ধন্যবাদ দিদি আপনাকে, আমাকে এই মুহূর্তে আমাকে সংযোগ করার জন্য, এবং যারা শুনছেন এবং যারা আমাদের বিজ্ঞ প্যানেল আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে এই মুহূর্তে বাংলাদেশের যে সংস্কার, আসলে সত্যি কথা বলতে কি বাংলাদেশে এই মুহূর্তে যে সংস্কারের প্রয়োজনীয়তা মনে করতেছে সেটা হচ্ছে একটা ভালো নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, আন্তর্জাতিক মানের নির্বাচন। সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সে চেষ্টা করতেছে, কিন্তু তার যে চেষ্টা, সেই চেষ্টাটা সফলতা আমরা যখন দেখতে পাবো যে একটা ভালো নির্বাচন হয়েছে। কিন্তু আসলে নির্বাচনের ক্ষেত্রে 5ই আগস্টের পূর্বে যে একক আধিপত্য এবং এককভাবে যে দেশ পরিচালনা করছে সে ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। কথায় কথায় চলে আসে, কারণ বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এখানে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা লাল সবুজ পতাকা পেয়েছি। কিন্তু বিভিন্ন সময় এই বাংলাদেশের জনগণকে নিয়ে খেলা খেলছে, এবং বিভিন্ন সময় বাংলাদেশের উপরে এমন কিছু হস্তক্ষেপ আসছে, সেই হস্তক্ষেপের কারণে আজকে বাংলাদেশ একটি অন্তর্বর্তীকালীন সরকার যারা ক্ষমতায় আছে তারা দিক বিদিক হয়ে গেছে। তারা সিদ্ধান্ত নিতে পারতেছে না কোনটার পর কোনটা সংস্কার করবে। তো আমরা যারা রাজনীতিতে দীর্ঘ 1.5 যুগ ধরে রাজনীতির রাজপথে আছি, আমাদের প্রত্যাশা যে মানুষ জনগণ ভোট দিতে পারে না, সেই ভোটের জন্য যে ধরনের সংস্কার দরকার, সেই সংস্কার হচ্ছে নির্বাচন কমিশন সংস্কার, আইন সংস্কার এবং পুলিশকে সংস্কার করতে হবে। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি এই জায়গায় দাঁড়িয়ে বলছেন পুলিশকে সংস্কার করতে হবে, আইনকে সংস্কার করতে হবে। আপনাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি দুদিন আগে দাঁড়িয়ে বলেছিলেন যে আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে ঢাকা শহর রাজধানী, সেখানকার এমন আইন কানুনের পরিস্থিতি হয়েছে যে সেখানে মানে চিটিংবাজি থেকে শুরু করে পিকপকেট, মানে পকেটমারি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে তাকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এসে বলতে হচ্ছে এরকম ভাবে করা যাবে না। তাহলে আইন কানুন নিয়ে আপনারা যত কম বলেন ততই ভালো নয় কি? রিকশায় যেতে পারে কি মোবাইলটা হাতে নিয়ে? আপনাদের তো সবকিছু চিন্তাই হয়ে যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা মানে কিন্তু আপনাদের দিক থেকে যদি দেখেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন যে এমন চিন্তাই হচ্ছে, এতে তো আমাকে আসলে নামতে হচ্ছে। ভাবুন একবার, এই দেশে আবার নাকি আইন শৃঙ্খলা আছে, আপনি সেই আইন শৃঙ্খলা সংস্কারের কথা বলছেন। যেতে পারবেন কি? একটা মোবাইল হাতে দিয়ে রিকশা করে যাবেন ঢাকার রাস্তায় কি যেতে পারবেন? দীর্ঘ 15টা বছর বাংলাদেশে যে আধিপত্য এবং একক ব্যক্তির যে অন্যায় অত্যাচার চলছে, গুম খুন চলছে, এখানে বাংলাদেশে শুধু এই মুহূর্তে 5ই আগস্ট যে সব পালিয়ে গেছে আওয়ামী লীগের সেটা না, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা সে তার চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টার ক্ষেত্রে তো কোনো চেষ্টাই আর সফল হচ্ছে না। যেদিকে দিতে যাচ্ছেন সেখানেই তো বালির বাঁধ হয়ে খসে পড়ছে, সবটা ধসে যাচ্ছে সবটা। এরপর তো বাস্তবটা মানুন, আমাদের দেশে কাঁটাতার যদি বসে যায় সবটাই, তাহলে তো আপনাদের আর কোথাও গিয়ে পা দেওয়ার জায়গা থাকবে না। এই চেষ্টা আপনারা না করে বরং মেনে নিন যে ভারত আপনাদের সঙ্গে যতক্ষণ আছে আপনারা আছেন, ভারতের সঙ্গে যত শত্রুতা করবেন আপনারা আপনাদের যতটুকু উন্নয়নের হর্ষের মাথার টিকিটা পর্যন্ত পাবেন না। আপনি কি বলছেন? আপনাকে একটু বলি, আপনি একটু জল খান, আপনাকে একটু বলি যে কাঁটাতারের রাজি কেন্দ্র কত চেয়েছে আর রাজ্য কত দিয়েছে, এই পরিসংখ্যানটা দেখুন, আপনার একটু ভয় করতে পারে, আপনার একটু ভয় হবে ফারুক সাহেব। আপনি আপনার দেশের প্রশাসন, আপনার অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টাকে বলুন যে কাঁটাতার বসিয়ে দিচ্ছে ভারত, কি হবে এরপর? ইউনূস সরকার যেভাবে আন্তর্জাতিক মানে যেটা চেষ্টা করতেছে
একটি বাংলাদেশে এই চেষ্টা 9 মাস ধরে হচ্ছে দাদা, 9 মাস। এই বাধাটা হচ্ছে ওই যে আপনাদের এই চেষ্টার বোধহয় কোনো শেষ নেই। আপনি একটু বড্ড পরিচিত আপনারা বলছিলেন ভারতকেও আপনি প্রথমে আপনি যখন বললেন তখন ভারতকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছিলেন। ভারত নাকি আপনাদের নাগরিকদের নিয়ে খেলা করেছে। ভারতকে নিয়ে তো বলতে গিয়ে আপনাদের মুখ্য উপদেষ্টা তাকেও বলতে হয় ভারত এত বড় একটা ইকোনমি, এরকম উন্নয়নশীল দেশ, তারা যদি আমাদের পাশে থাকে আমরা তো তাকে নিয়ে দৌড়বই, শুধুমাত্র সহাবস্থানের প্রয়োজন, তাকে গিয়েও আন্তর্জাতিক ক্ষেত্রে বলতে হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।